একা অধীর রক্ষা করেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের গড়। দেখুন, আমরা সেই সময়কার মানুষ না হলেও আমাদের সিনিয়রদের কাছ থেকে এই বাংলার রাজনৈতিক ইতিহাসের যে মঞ্চ, সেখানে বামেদের একেবারে পিক সময় যেটা ছিল সে সম্পর্কে জেনেছি, তাদের রিপোর্টস পড়েছি, রিসার্চ পারপাসে সেই সমস্ত কথাবার্তা নিয়ে আমরা আরও চর্চা করেছি, সেগুলো জানতে পেরেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান কী করে হয়েছিল, তৃণমূল কংগ্রেস কীভাবে পশ্চিমবঙ্গে আস্তে আস্তে উঠে এলো, সে সমস্ত নিয়ে আমরা পড়াশোনা করেছি। কিন্তু এই দুটো চ্যাপ্টারের মাঝখানে কোথাও একটা চ্যাপ্টার যেটা হয়তো একটু হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কংগ্রেসের যে সমস্ত বড় বড় স্টলওয়ার্ডস, বড় বড় নেতারা এই পশ্চিমবঙ্গের মাটিতে ছিলেন, তাদের কাণ্ড কারখানা, অ্যান্ড হাউ ওয়েস্ট বেঙ্গল প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইন ন্যাশনাল পলিটিক্স। কংগ্রেসের এই যে বড় বড় নেতা যারা বাংলায় ছিলেন, বর্তমানে না ওই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াইয়ের মাঝে তাদের নামগুলো কোথাও একটা হারিয়ে যাচ্ছে। যেমন ধরুন সোমেন মিত্র বা অজিত পাজা বা লেজেন্ড গনি খান চৌধুরী, তাদের কথাগুলো কোথাও হয়তো বেশি আলোচনা হয় না এখন। কিন্তু এই সমস্ত মানুষ, এই সমস্ত নেতা যারা ছিলেন, তাদের মধ্যে কেউ হয়তো তৃণমূল কংগ্রেসে গেছেন, কেউ আবার কংগ্রেসে ফিরে এসেছেন, কেউ কংগ্রেসেই থেকে গেছেন, কেউ মারা গেছেন। কিন্তু এগুলো তো পাস্ট, এগুলো আগের কথা। তারা ছিলেন, তারা করেছেন, চলে গেছেন। বর্তমানে কে রয়েছেন এই প্রশ্ন যদি আপনি করেন, তাহলে একটাই নাম উঠে আসে কংগ্রেসের এই মাটিতে, বাংলার মাটিতে যিনি টিকে গেছেন, তিনি হলেন অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে যেরকম একটা চ্যাপ্টার অবশ্যই থাকবে যে 2016-তে এই স্ক্যামের কথা উঠে আসার পর, এত দুর্নীতির কথা উঠে আসার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তৃণমূল কংগ্রেসের ফেভারে ইলেকশনটাকে বের করে নিয়ে আসতে পেরেছিলেন, বা একটা চ্যাপ্টার যেরকম থাকবে যে শুভেন্দু অধিকারী কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন, বা বিজেপি কি করে পশ্চিমবঙ্গের মাটিতে আস্তে আস্তে উঠে এলো। এই চ্যাপ্টারগুলো যেমন থাকবে, তেমনই একটা চ্যাপ্টার কিন্তু এটাও থাকবে যে অধীর রঞ্জন চৌধুরী কিভাবে টিকে গেলেন। শুধুমাত্র তিনি পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেসের একজন সাংসদ হিসেবে টিকে গেছেন তাই নয়, তিনি জিতেও গেছেন বারবার বহরমপুরের মাটিতে। একবার দুবার নয়, 5 বার তিনি সেখান থেকে সাংসদ হয়েছেন। 1999 সাল থেকে তিনি বহরমপুরে জিতে আসছেন। এবার এই যে কিভাবে উনি টিকে গেছেন, সেটা তো অবশ্যই একটা প্রশ্ন বটেই। তবে এইবারের যে লড়াইটা, সেটা হয়তো অধীরবাবুর জন্য সব থেকে কঠিন একটা লড়াই হতে চলেছে, আগের সমস্ত লড়াইগুলোর থেকে কঠিন হতে চলেছে। এই কথাটা কেন বলছি সেটা বোঝার জন্য আমাদের একটু বহরমপুরের দিকে তাকাতে হবে, এবং কিভাবে এতদিন ধরে অধীর রঞ্জন চৌধুরী টিকে গেছেন এবং জিতে গেছেন সেটাও একটু দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ সেটা যে বুঝতে শিখেছেন, এবং এই যে মুসলিম ভোট ব্যাংকের সঙ্গে কিছুটা জেনারেল ভোট মিশিয়ে দিয়ে বৈতরণী পার করা যায়, এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছেন একদম কংগ্রেসের আস্তাবলে থাকার সময়। কারণ কংগ্রেস বহুবার এটা করেছে। আপনি যদি বহরমপুরের দিকে তাকান, বহরমপুরে মুসলিম ভোট ব্যাংক মানে মুসলিম ভোট রয়েছে 52%, এসসি ভোট রয়েছে 13.2%। এবার এই দুটোর সঙ্গে একটা জেনারেল ভোটের চাঙ্ক মিশিয়ে অধীর রঞ্জন চৌধুরী নিজের ভোট শেয়ারটাকে যে জায়গায় নিয়ে যান, সেইখানে গিয়ে তার সঙ্গে কম্পিট করা, প্রতিযোগিতায় নামাটা যথেষ্ট কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। আপনি দেখুন 2014-র হিসেব যদি আপনি দেখেন, 2014 মানে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন, সেই 2014 সালে বহরমপুরে দেখা যাচ্ছে কংগ্রেসের হাতে ভোট কতটা রয়েছে, 50%। তৃণমূল কংগ্রেস এখানে সবে মাটি কামড়ে ধরতে শুরু করেছে, তাদের হাতে ভোট 19.7%, এবং বিজেপির ভোট এখানে তখন 7.1%, যেটা খুব একটা বেশি একেবারেই নয়, কিন্তু বিজেপি এখানে অল্প অল্প করে মাটি খুঁজে পেতে শুরু করেছে। এরপর আপনি চলে আসুন 2019-এ। 2019-এ এসে দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর হাতে কতটা ভোট রয়েছে। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর হাতে ভোট 46%। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে কিছুটা মুসলিম ভোটও গেছে, কিছুটা এসসি ভোটও গেছে, কিছুটা জেনারেল ভোটও গেছে। বিজেপির এখানে ভোট শেয়ার 7.1 থেকে বেড়ে হয়েছে 11%, এবং তৃণমূল কংগ্রেস 2014-তে যারা ছিল 19.7% ভোটে, 2019-এ তারা চলে যাচ্ছে 39.8%। এইটা কিন্তু একটা অ্যাস্টাউন্ডিং জাম্প। কিন্তু তারপরেও অবশ্যই এটা তো বলতেই হবে যে অধীর রঞ্জন চৌধুরীর হাতে 46% ভোট রয়েছে, তার মানে এটা বেশ অনেকটাই, খুব একটা খারাপ নাম্বার একেবারেই নয়, ইটস আ গুড নাম্বার, এবং কাছাকাছি ধারে কাছেও কেউ নেই, তাই তো। কিন্তু এই খেলাটাই আমরা সম্পূর্ণ ঘুরে যেতে দেখছি 2021-এ। যদিও সেটা বিধানসভা নির্বাচন, কিন্তু 2021-এ এসে দেখা যাচ্ছে যে বিজেপির কাছে ভোট 31.6% এই একই এলাকায়, কংগ্রেসের কাছে ভোট পড়ে রয়েছে 15%, এবং তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে 50%।
তার মানে 2014-তে যে 50% ভোট আমরা দেখছিলাম কংগ্রেসের কাছে রয়েছে এই এলাকায়, সেটাই কিন্তু 2021-এ এসে দেখা যাচ্ছে তৃণমূলের কাছে 50% তৃণমূলের কাছে রয়েছে। এবার এখানে যুক্তি অবশ্যই এটাই হবে যে লোকসভা নির্বাচন তো আলাদা, বিধানসভা দিয়ে কি আর লোকসভার হিসেব করা যায়? অবশ্যই করা যায় না। কিন্তু তাও খেয়াল করে দেখুন, একটা লোকসভা কেন্দ্র যার আন্ডারে 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটা বিধানসভাতেও কংগ্রেসের একজনও বিধায়ক নেই। 6টা তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং একটা বিধানসভা কেন্দ্রে বিজেপির বিধায়ক রয়েছেন। তো এই রকম একটা লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সংগঠন বজায় রাখাটা কি সম্ভব? কংগ্রেসের সংগঠন শক্তিশালীভাবে বজায় রাখাটা কি আদৌ সম্ভব? অনেকেই এর উত্তরে বলবেন যে হ্যাঁ, অবশ্যই সম্ভব, কারণ এটাই হচ্ছে অধীর ম্যাজিক। কিন্তু আমাদের কিন্তু এটাও মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ও নন্দীগ্রামে হেরেছেন, রাহুল গান্ধী আমেঠিতে হেরেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যও একটা সময় যাদবপুরে হেরেছেন। কাজেই পতনের কোনো নির্দিষ্ট সময় হয় না। বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নামিয়েছে ইউসুফ পাঠানকে, কিন্তু ইউসুফ পাঠানের একার ব্যাটিংয়ের ওপরে নয়, তৃণমূল কংগ্রেস আরও দুজনের ওপরে কিন্তু এখানে ভরসা করছে। একজন হচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, আরেকজন হচ্ছেন অপূর্ব সরকার ওরফে ডেভিড। এর মধ্যে হুমায়ুন কবির আবার প্রথম দিকে একটু রেগে টেগে গিয়েছিলেন, তারপরে যাই হোক তাকে মানানো হয়েছে এবং তিনি আবারও লড়াইতে নেমেছেন। তো এই হুমায়ুন কবির এবং ডেভিড ওরফে অপূর্ব সরকার, তারা দুজনেই কিন্তু একটা সময় অধীর রঞ্জন চৌধুরীর খুব কাছের মানুষ ছিলেন, কিন্তু এখন তারা তৃণমূলে গেছেন, তৃণমূলে আছেন। এইটা তো একদম চেনা স্ক্রিপ্ট, সব জায়গায় হয়েছে, বারবার হয়েছে। এই মুহূর্তে বলা যেতে পারে তারা একদম গুরুমারা বিদ্যায় নেমেছেন, অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য তারা মাঠে নেমে এসেছেন। তো এই তিনজনের ব্যাটিংয়ের মাধ্যমে অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুরে এইবারে বধ করা সম্ভব, তৃণমূল কংগ্রেসের এটাই কিন্তু আশা। আর এই আশা বুকে নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস বহরমপুরের মাটিতে অধীর বধ করতে বা অধীর সংহার করতে বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আপনারা জানেন অধীর রঞ্জন চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, তাকে বিভিন্ন রকমভাবে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থক রয়েছেন তারা। বিভিন্ন জায়গায় আবার দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী মেজাজও হারাচ্ছেন, হাতাহাতিও হচ্ছে। মোদ্দা কথা, বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে এবার ধীর স্থির থাকার কোনো রকম সুযোগ তৃণমূল কংগ্রেস দিতে চায় না, তাদের সেরকম কোনো ইচ্ছে নেই। 2014-তে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে জিতেছিলেন 3.5 লক্ষ ভোটের ব্যবধানে, কিন্তু সেই মার্জিনটাই গোত্তা খেয়ে 2019-এ নেমে আসে 80,000-এ। 3.5 লক্ষ থেকে 80,000, বুঝতেই পারছেন মার্জিন অনেকটা কমেছে। এই কারণেই বারবার বলা হচ্ছে যে এবার কিন্তু এই অধীর ম্যাজিকের সব থেকে বড় এবং কঠিন পরীক্ষা। বহরমপুরে সবাই যখন সংখ্যালঘু ভোটের দিকে মনোনিবেশ করছেন, সেই নিয়ে সমীকরণ করছেন, এইখানে বিজেপির লড়াইটা কিন্তু একটু আলাদা। বিজেপির এখানে লক্ষ্যটা হচ্ছে জিততে না পারলেও মার্জিন বড় করা, কারণ এখানে যদি অধীর রঞ্জন চৌধুরীর পতন ঘটে তাহলে পরবর্তীকালে এই মাটিতে বিজেপির সঙ্গে লড়াইটা দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের। বিজেপির তরফ থেকে এবারে চিকিৎসক হিসেবে অত্যন্ত পরিচিত মুখ নির্মল কুমার সাহাকে বহরমপুরে প্রার্থী করা হয়েছে, এবং তার কিন্তু এর আগে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে খুব একটা ঘনিষ্ঠতার কথা জানা যায়নি, যদিও তার পরিবার সবসময় সংঘ ঘনিষ্ঠ ছিল। এখানে কিন্তু নির্মল কুমার বাবুর বিজেপি হিসেবে পরিচিতি যেটা, তার থেকেও অনেক বেশি প্রাধান্য পায় বা মুখ্য হিসেবে যেটা সামনে উঠে আসছে সেটা হচ্ছে নির্মল কুমার বাবুর পার্সোনাল যে পরিচিতি, চিকিৎসক হিসেবে তার যে জনপ্রিয়তা, সেটাকেই কিন্তু বিজেপি এবারে কাজে লাগানোর চেষ্টা করছে। এবং এখানে এই বহরমপুরের লোকসভা নির্বাচনে যদি দেখা যায় বিজেপি এক্সট্রা 10% ভোট নিজের দিকে টানতে পেরেছে, বিশেষ করে যে এসসি ভোটটা রয়েছে সেখান থেকে এবং জেনারেল ভোট ব্যাংক থেকে কিছুটা বিজেপি নিজের দিকে যদি টেনে তাদের ভোট শেয়ারটা বাড়াতে পারে, তাহলে কিন্তু সেটা অধীর রঞ্জন চৌধুরীর জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হবে। কিন্তু সেটা যদি না পারে বিজেপি এখানে, তাহলে অবশ্যই তৃণমূলের জন্য ডিসঅ্যাডভান্টেজ। মোদ্দা কথা, এখানে কিন্তু গোটা খেলাটাই ঘোরানো। অন্যান্য জায়গায় যেখানে বাম কংগ্রেসকে বলা হয় যে তারা ভোট কাটছে, সেই ভূমিকায় কিন্তু এখানে রয়েছে বিজেপি। যাই হোক, একজন মানুষ 5 বার টানা একটা জায়গা থেকে জিতেছেন, এবং এমন একটা রাজ্যে যেখানে বর্তমানে তিনি একমাত্র কংগ্রেস সাংসদ, তার দলকে দূরবীন দিয়ে খুঁজলেও যে রাজ্যে পাওয়া যায় না, সেখানে তিনি টানা জিতে চলেছেন। এমন একটা জায়গায় তিনি টিকে আছেন, সার্ভাইভ করছেন, জিতছেন, যেখানে কংগ্রেসের লোকজনকে দেখলেই তৃণমূল আর বিজেপি একেবারে টানা হেঁচড়া করে আছড়ে কামড়ে নিজেদের দিকে টেনে নেয়। যেখানে একটু সম্ভাবনা দেখা যায় সেখানেই পোচিং হয়ে যায়। ওদিকে বাইরন বিশ্বাস জিতলে তৃণমূল কংগ্রেস তাকে টেনে নেয়, এদিকে ঝগড়াঝাটি মনোমালিন্য হয়ে কৌস্তব বাগচির মতো লোক তিনি কংগ্রেস ছেড়ে দেন এবং বিজেপিতে তিনি চলে যান, বিজেপি তাকে টেনে নেয়, বিজেপিতে বেটার ফিউচার বেটার চান্স আছে দেখে তিনি চলে যান। অতএব বারবার এই ঘটনা ঘটে, কিন্তু সেখানে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী কিভাবে এখনো টিকে আছেন, জিতে যাচ্ছেন, কংগ্রেসের মধ্যে থেকেই তিনি সার্ভাইভ করছেন, এটা ডেফিনেটলি একটা পলিটিক্যাল মিরাকেল। এবারেও কি সেই মিরাকেল দেখতে পাওয়া যাবে, নাকি এবারেই ইতি?
যাই হোক না কেন, ইটস আ চ্যাপ্টার অফ হিস্ট্রি। ইতিহাসে কিন্তু লেখা থাকবে যে অধীর রঞ্জন চৌধুরী পেরেছেন না পারেননি, এবারেও তিনি জিতে যাচ্ছেন নাকি তিনি জিততে পারছেন না, তিনি নিজের জায়গাটা ধরে রাখতে পারছেন নাকি পারছেন না, তিনি শেষ হয়ে যাচ্ছেন না যাচ্ছেন না। ইটস আ ম্যাচ ওয়ার্থ ওয়াচিং। এই জন্যেই তো রাজনীতির ছাত্র হওয়া, এই জন্যেই রাজনীতি নিয়ে চর্চা করা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।